আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস শুরু হবে এসইও কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা শপিফাই যখন ক্লাস করতাম, অর্থাৎ এই ক্লাসটার আগ মুহূর্তে যখন আমরা শপিফাই ক্লাস করতাম, তখন কিন্তু একটা বিষয় ছিল যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে একটা কথা ছিল। শপিফাই যখন আমরা পোস্ট করতেছি কিংবা কোনো একটা প্রোডাক্ট আপলোড করি, শেষের দিকে গিয়ে এসে বলে কি আপনারা এসইও করেন, ওয়েবসাইট এসইও। এটা মূলত কি এবং এসইওটা কি, কিভাবে কাজ করে, শপিফাইয়ের সঙ্গে এটা কি রিলেটেড, কিংবা আমাদের ওয়ার্ডপ্রেসে যখন কাজগুলো শুরু করতেছি আমরা একটা ওয়েবসাইটকে গুগলে টপে নিয়ে আসার জন্য উইথ টার্গেটেড কিওয়ার্ডস, সেটা কিভাবে ম্যানেজমেন্ট করবো, আজকে ডিটেলস আকারে সেই বিষয়ের উপর কথা হবে। আজকের বিষয়টা হবে যে আমাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন, এসইও কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা আমাদের লাইফে কি প্রভাব ফেলবে, আমরা ডিজিটাল মার্কেটিং এর জগতে যতগুলো কাজ করতেছি সেটার সাথে এটার কি সম্পর্ক, পাশাপাশি আমরা যে অনলাইনে কাজ করি কিংবা যারা কাজ করান, যারা প্রোডাক্ট প্রমোশন করান, যে কোনো বিষয়, যে কোনো বায়ার, সে ওয়েবসাইটের হোক, গ্রাফিক ডিজাইনের হোক, কিংবা যে কোনো কেউ হোক না কেন, এই এসইও এর সাথে কি সম্পর্ক, সেই বিষয়টা আমরা A to Z জানার চেষ্টা করব। সকলকে আনমিট করতেছে, আশা করি সকলে শুনতে পারবেন। এসির আজকে একটা বেসিক একটা আলোচনা ক্লাস, নট কোনো ক্লাস নয়, বাট এটা না করলে মূলত আপনি এসি সম্পর্কে প্রপার একটা ধারণা পাবেন না। সকলকে আনমিট করা রয়েছে। জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। জি স্যার। আমাদের তো শপিফাই ক্লাস হয় নাই স্যার। বুঝতে পারছি স্যার। শপিফাই শপিফাই যাদের ক্লাস না, তো তাদের নেই, তাদের এসির ক্লাস। যাদের শপিফাই ক্লাস হয়ে গেছে, যাদের আবার এসির ক্লাস হয়নি, তাদের এসির ক্লাস। ওকে। অর্থাৎ আমরা শপিফাই যারা যারা করছি তারা দেখতে পারছি, আর যারা কি করেনি, শপিফাই এখন হয়নি, তাদের জন্য আলাদা। প্রত্যেক ব্যাচকে, প্রত্যেক স্টুডেন্টের জন্য আজকে এটা লাগবে, যারা নতুন হোক পুরাতন হোক, কেন এসিটার সঙ্গে কি সম্পর্ক, নতুনের সঙ্গে সম্পর্ক কি, পুরাতনের সম্পর্ক সম্পর্ক কি। আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করতেছি কিংবা অনলাইন জগতে আসতেছি প্রথম ডে থেকে, এই যে এই বিষয়টা কেন দরকার মতো, সেই বিষয়টা A to Z নিয়ে আমরা জানবো। সরাসরি আমি স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে এসে আমরা ছোট্ট আকারে জানার জন্য মূলত, আমরা সকলেই জানি এসইও মানে কি, তবু আমরা ডিটেলস আকারে বোঝার জন্য আমরা একটা নোটপ্যাড ফাইলে যাচ্ছি। নোটপ্যাড ফাইলে এসে আমরা একটা কন্টেন্ট আমরা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে এসইও। এটা মূলত কি এসইও, এটা যদি আমরা ফুল মিনিংসটা জানি, আশা করি সকলেই জানি। মানে আমরা এমন কেউ নেই যে জানি না। এটা কি জানা যায়? সকলে কি জানা আছে মানে এসইও মানে কি? স্যার, সার্চ ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সকলেই বলেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তিনটা শব্দের সমন্বয়ে এসইও। এই তিনটা কথা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এসইওর যে কাজটা করতে যাবো, মোর দ্যান 50% আমার জন্য ইজি হয়ে যাবে। মনে রাখবেন, শুধুমাত্র এই তিনটা যদি ফুললি বুঝতে পারি, আমরা তো সকলেই মুখস্থ করে রাখছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসটা কি মূলত, সেই জিনিসটা দেখতে হবে। আমরা সেই জিনিসটা বোঝার জন্য সরাসরি স্ক্রিনে যাচ্ছি। এখানে এসে লক্ষ্য করুন, আপনার খুব মনোযোগ দিয়ে দেখবেন। এসইও আমরা লিখতেছি সার্চ, আর একটা হচ্ছে ইঞ্জিন, আর একটা হচ্ছে অপটিমাইজেশন। এই তিনটা শব্দ আমরা লিখে নিচ্ছি। এই সার্চটা কি? সার্চ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। কোথাও গিয়ে কি করবে, কোনো কিছু খুঁজবে। এখন কোথায় খুঁজে মানুষ? মানুষ কি খুঁজে, মানুষ কোথায় খুঁজে? আপনি ফেসবুকে আসতেছেন, ফেসবুকে এসে আপনি আপনার বন্ধুর নাম লিখে খুঁজতেছেন, সার্চ করতেছেন, তাই তো? আপনি গুগলে যাচ্ছেন, গুগলে কোনো একটা বিষয় সম্পর্কে আপনার জানার দরকার, সেটা লিখে গুগলে সার্চ করতেছেন। আপনি ইউটিউবে যাচ্ছেন, ইউটিউবে গিয়ে কোনো কিছু একটা ভিডিও দেখতে চাচ্ছেন, সেটা লিখে সার্চ করতেছেন। আপনি হয়তো টুইটারে যাচ্ছেন, কাকে কাকে টুইট করবেন, কাকে কাকে ফলো করবেন, হয়তো তাকে গিয়ে টুইটারে সার্চ করতেছেন। অর্থাৎ যে যে জায়গাগুলোতে খুঁজে পাওয়া যায়, কোনো কিছু খুঁজি আমরা, এটার প্রত্যেকটা নাম হচ্ছে কি সার্চ, নাকি অন্য কোনো কিছু? আর মিট স্যার, স্যার নামে সার্চ। অর্থাৎ সার্চের সঙ্গে সকলেই ক্লিয়ার যে এমন একটা জায়গা, যে জায়গাটাতে যাচ্ছি, যেখানে গিয়ে কোনো কিছু খুঁজতেছি, ওটার নাম সার্চ। ইঞ্জিনটা কি আসলে? যখন যে সাইডে যাচ্ছেন, ওই যে আপনি টুইটারে যাচ্ছেন, ওইটা টুইটারের ইঞ্জিন। আপনি কোথায় যাচ্ছেন, ইউটিউবে যাচ্ছেন, ইউটিউবের ইঞ্জিন ওইটা, যেখানে গিয়ে সার্চ করতেছেন। আপনি গুগলে যাচ্ছেন, গুগলের ইঞ্জিন ওইটা। আপনি যেখানে গিয়ে সার্চ করতেছেন, ওইটা একটা ইঞ্জিন। সর্বশেষ একটা হচ্ছে অপটিমাইজেশন। এই অপটিমাইজেশন, এই কথাটা বোঝার জন্য মূলত আপনাকে 20টা থেকে 25টা ক্লাস করা লাগতে পারে। মানে মিনিমাম 20টা থেকে 25টা ক্লাস করা লাগতে পারে শুধুমাত্র এই অপটিমাইজেশন এতটুকু বিষয় বোঝার জন্য। এই অপটিমাইজেশনটা যদি আমি আপনাকে বাংলায় একদম বলি, একদম যদি বাংলায় বলি, তো আমরা কি করব? আমরা মতো অপটিমাইজেশন সম্পর্কে জানবো। অপটিমাইজেশনটা কি, এই অপটিমাইজেশনের জন্য আমার কি কাজে আসবে, সেই অপটিমাইজেশনটা আমরা দেখবো। আমি স্বাভাবিকভাবে অপটিমাইজেশনটা যদি আপনাকে একটা অ্যান্সার করি যে কিভাবে করবেন, আমরা একটা গুগলে যাচ্ছি। গুগলে বলতে আমরা কোনো একটা ওয়েব ব্রাউজারে যাচ্ছি। এই ব্রাউজারটা হচ্ছে একটা গুগল ক্রোম ব্রাউজার। এখানে আসলাম, এখানে এসে কোনো কিছু একটা লিখে সার্চ করব, GOLZER, গুলজার, ইন্টার করলাম।
ইন্টার করার সঙ্গে সঙ্গে মূলত এই যে যে বিষয়গুলো চলে আসে, মনোযোগ দিয়ে দেখতে হবে, এই যে বিষয়গুলো চলে আসছে, দেখুন এখান থেকে কোনো একটা ইউটিউব চ্যানেল চলে আসছে, এখান থেকে কোনো একটা ইউটিউব চ্যানেল চলে আসছে, এখান থেকে কোনো একটা ওয়েবসাইট চলে আসছে, কোন অবস্থা রয়েছে? অল অবস্থা রয়েছে। তার পাশে কি রয়েছে? ভিডিও রয়েছে। এর পাশে কি রয়েছে? ইমেজ রয়েছে। এর পাশে কি রয়েছে? নিউজ রয়েছে। এর পাশে কি রয়েছে? মোর অপশন রয়েছে। অর্থাৎ আমি অল সেকশন থেকে কেউ যদি গোলজার লিখে সার্চ করে, এই গোলজার লিখে সার্চ করছে কোথায়? সে একটা সার্চে কোন ইঞ্জিন? এটা গুগলের সার্চ ইঞ্জিন। গুগলে এসে গোলজার লিখে সার্চ করছে, এই পর্যন্ত আমরা ওই যে সার্চ ইঞ্জিন এই পর্যন্ত ঠিক আছে। তারপরে মূলত অপটিমাইজেশন বোঝার জন্য মূলত আমরা বুঝতেছি এই গোলজার লিখে কেন কেন এই ইউটিউব চ্যানেলটা গুগলের টপে আসলো, কেন এই ইউটিউব চ্যানেলটা আসলো, কেন এই ওয়েবসাইটটা আসলো, কেন এই ভিডিওটা আসলো, কেন মূলত এই প্রোফাইলটা আসলো, কেন এই লিঙ্কডিনটা আসলো, এই যে কেন, এই কেন, এইটার নাম হচ্ছে অপটিমাইজেশন। এবং এই কেনর কাজ করতে গেলে মোটামুটি আমাদের 15 থেকে 20টা ক্লাস করতে হবে মিনিমাম। আনমিট করি, এতটুকু বোঝা যাচ্ছে কি? এতটুকু শুধুমাত্র? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। তাহলে বোঝা যাচ্ছে অপটিমাইজেশন কিভাবে করব, কি কি লাগবে সেই বিষয়গুলো আমাদের এখনো কোনো কিছু জানা নেই, আমরা জানবো। তবে আপনারা কাজ শুরু করে দিয়েছেন, আবার বলতেছি, আপনারা কি করছেন? অপটিমাইজেশনের কাজ শুরু করে দিয়েছেন। যেদিন থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে সেদিন থেকে অপটিমাইজেশনের কাজ শেষ হয়ে গেছে। অপটিমাইজেশনটাকে আরো একটু ভেঙে ভেঙে বুঝবো যে আসলে এই অপটিমাইজেশন মূলত কিভাবে হেল্প করে। আমি কিছুক্ষণ আগে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখালাম যে আমি যদি গোলজার লিখে সার্চ করি, সার্চ করার পর আমাকে এখানে একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে পাশে গিয়ে যদি আমি ভিডিওতে ক্লিক করি, গোলজারের উপর রিলেটেড যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আসতেছে। পাশাপাশি যদি আমি ইমেজে ক্লিক করি, তাহলে এই যে গোলজারের সঙ্গে মিল রেখে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আমি দেখতে পাচ্ছি। এই যে কেন, এটা কিভাবে কাজ করে, এটার নামে হচ্ছে অপটিমাইজেশন। আমরা একটা সহজ বিষয় বুঝি তাহলে যে এই অপটিমাইজেশনটা কিভাবে কাজ করলো। দেখুন গুগল মূলত কি করতেছে, গুগল, এই যে গুগল কি করতেছে, আমি কোন একটা গুগলে আসলাম, গুগলে এসে আমি লিখলাম আউটসোর্সিং বিডি, এতটুকু আমি লিখলাম, ইন্টার করলাম। ইন্টার করার সঙ্গে সঙ্গে মূলত গুগল, এই যে গুগলে যে সার্চ ইঞ্জিনটা রয়েছে, পৃথিবীতে যতগুলো ব্যক্তি আউটসোর্সিং বিডি লিখে সার্চ করে, সার্চ করার পর তারা মূলত এই তথ্যগুলো দেখতে পারে গুগলের মধ্যে। কেন? আমি তো এই তথ্যগুলো দেখতে চাই না, আমি চাচ্ছি আউটসোর্সিং বিডি লিখে সার্চ করছি। এখন কেন মূলত গুগল আউটসোর্সিং বিডির এই ওয়েবসাইটটাকে গুগলের টপে রাখলো, কেন মূলত এইগুলো টপে রাখলো, কেন এই চ্যানেলটাকে টপে রাখলো, কেন এই ভিডিওটাতে টপে রাখলো, এইটাই মূলত অপটিমাইজেশন। এই কেনর মানে কি? কেনর মানে হচ্ছে এই যে আপনি যেটা লিখে সার্চ করলেন, এইটার নাম হচ্ছে একটা কিওয়ার্ড। আমরা জানি, আমরা কি জানি এটার নাম কি? কিওয়ার্ড স্যার। জি স্যার। বিভিন্ন জায়গায় এটা কি কি নামে ব্যবহার করা হয়? হ্যাশট্যাগ, কিওয়ার্ড, মেটা ট্যাগ, অল্টা ট্যাগ। অর্থাৎ সেম জিনিসটা বিভিন্ন জায়গায় গিয়ে মূলত বিভিন্ন ভাবে ইউজ করা হচ্ছে, বুঝা যাচ্ছে? বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভাবে ইউজ করা হচ্ছে, যেটা মূলত আমরা একটা নামে জানি, যেটার নাম কিওয়ার্ড। কেউ কেউ বলে অল্টা ট্যাগ, কেউ কেউ বলে হ্যাশট্যাগ, কেউ কেউ বলে মেটা ট্যাগ। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভাবে ইউজ হচ্ছে। কোথায় কিভাবে ইউজ হচ্ছে সেটা তো আমরা দেখবো এই ক্লাসের পারপাসে। তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা কোন একটা SEO এই 3টা ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করতে চাই, অর্থাৎ এসি রিলেটেড কাজ করতে চাই, তাহলে কিওয়ার্ডের সঙ্গে কোন একটা সম্পর্ক আছে। দেখুন আপনি এসি শিখতেছেন, আপনি কিওয়ার্ড শিখতেছেন না, কিন্তু কিন্তু কোনো না কোনো ভাবে এসইও শিখতে গেলে কিওয়ার্ডটা আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এইটা ছাড়া মূলত আমরা কোনোভাবে SEO করতে পারি না। করা যাবে? যাবে না না স্যার। স্যার, করা যাবে না স্যার, কিওয়ার্ড ছাড়া কোনোভাবে করা যাবে না। যাবে না স্যার। এখন আরেকটি ডিটেলসে যাই। তাহলে বোঝা যাচ্ছে যদি আমি SEO এই 3টা সম্পর্কে জানতে চাই, এই 3টা শব্দ সম্পর্কে ডিটেলস জানতে চাই, তাহলে আমাকে কিওয়ার্ড সম্পর্কে জানতে হচ্ছে। কিওয়ার্ডটা আবার কি? কিওয়ার্ডটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন মানুষ যে বিজনেস গুলো করতেছে। সাপোজ কেউ টি শার্টের বিজনেস, কেউ হচ্ছে পলো শার্টের বিজনেস, কেউ হয়তো বা কোনো একটা চেয়ার নিয়ে বিজনেস করতেছে, কেউ হয়তো ল্যাপটপ বিক্রি করতেছে। সকলের কিন্তু একটা টার্গেটেড কিওয়ার্ড আছে। কিওয়ার্ড মানে কি? যখন যাকে যেভাবে ডাকা হয় সেই জিনিসটাই আসে। যেমন আপনি টি শার্টের বিজনেস করতেছেন, আরেক ভাই টি শার্টের বিজনেস করতেছে, দুইজনে তো টি শার্টের বিজনেস করতেছে। যখন আমি এখানে এসে, যখন আমি এখানে আসলাম, এই যে এখানে আসলাম, টি শার্ট লিখে আমি গুগলে সার্চ করলাম, অনেকেই তো বিজনেস করতেছে। আমি সার্চ করার সঙ্গে সঙ্গে কেন মূলত এই টি শার্টটা আমাকে গুগলের টপে দেখালো, কেন আমাকে এই যে daraz.com.bd টপে দেখালো, কেন আরং 2 নম্বরে দেখালো? এই যে দেখুন, এই যে দারাজকে কেন টপে দেখালো, আরংকে কেন 2 নম্বরে দেখালো? এই যে এই কাজটুকু, এই কাজটুকুকে বলা হয় আবার কম্পিটিটর অ্যানালাইসিস রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর। অর্থাৎ এটা কেন সামনে আসলো, এটা কেন পিছনে আসলো, কি কারণে আসলো? এই যে টি শার্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করে কেন daraz.com.bd কে আমরা উপরে দেখতেছি,
আর অঙ্কে কেন নিচ্ছি দেখতেছি, এই যে কাজটা, এই কাজটা কিভাবে করব, এটার নাম হচ্ছে অপটিমাইজেশন। বুঝতে কি কারোর প্রবলেম আছে? না স্যার বুঝতে পারছি জি স্যার, বুঝতে স্যার পারছি বুঝতে স্যার। পারছি স্যার। তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি এসির কাজ শিখতে আসেন, এসির কাজ শেখার আগে আপনাকে কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। যদি আপনার কিওয়ার্ড সম্পর্কে ডিটেলস নলেজ না থাকে, তাহলে আপনার বিজনেসের 90% ফল্ট করবে। আর 10% ডিপেন্ড করতেছে আপনার কাজের উপরে, 90% ডিপেন্ড করতেছে আপনার কিওয়ার্ডের উপর। কিওয়ার্ড কেন? কেননা আমি ওইটা লিখে সার্চ করব, ওই যে সার্চ ইঞ্জিনে এসে সার্চ করব, এরপর ওই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি অপটিমাইজ করতে চাই তাহলে থাকবে। এখন অপটিমাইজেশনটা আমরা একটু বাংলায় বুঝি। মনে করুন আপনাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইল আছে, প্রত্যেকেরই, অলমোস্ট সকলেই আছে। আমি একটা ফেসবুকে প্রোফাইলে পোস্ট করার সময় কি করি আমরা স্বাভাবিকভাবে সকলের মনে আছে, আমি সেই বিষয়টা আবার মনে করে দিতে চাচ্ছি অপটিমাইজেশন বোঝার জন্য শুধুমাত্র, কেননা আমরা ক্লাসে গেলে এই বিষয়গুলো আরো বুঝতে পারবেন। একটা টাইটেল লাগে, এরপরে কি লাগে, একটা ডেসক্রিপশন লাগে, যেটা আমি ফেসবুক পেজ ক্রিয়েটর ক্লাসে বলছিলাম। এরপরে কিছু হ্যাশট্যাগ বা ট্যাগ লাগে, হ্যাশট্যাগ বা ওই কিওয়ার্ড যাই বলেন না কেন, কিওয়ার্ড লাগে। এরপরে ওকে কিওয়ার্ড হবে, কিওয়ার্ড লাগে। এরপর নিচের দিকে এসে কোন একটা কন্টেন্ট লাগে। কন্টেন্ট বলতে যে কোনো একটা লিঙ্ক হতে পারে, অথবা ইমেজ হতে পারে, অথবা ভিডিও হতে পারে, অথবা জিপ হতে পারে, অথবা পিএনজি ইমেজ হতে পারে, যাই হোক না কেন কোনো কিছু একটা লাগে, কোনো কিছু একটা লাগবে। এই চারটা তথ্যর মধ্যে কি থাকতে হবে, মানে এই চারটা তথ্য থাকলে আপনি কি করতে পারতেছেন, কোন একটা পোস্ট করতে পারতেছেন। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে ভাই আমার কনফিউশন আছে, আমি জানি না, কেউ জানেন না, এরকম আছেন? না স্যার, জানি স্যার। সবাই জানি এখন তাহলে আমরা ওই অপটিমাইজেশন কি, এটা কিন্তু বুঝতেছি। কঠিন হয়ে গেলে জাস্ট ইজি নেন, ক্লাসে যখন আমরা ভেতরের দিকে যাব তখন আপনি বুঝতে পারবেন। ক্লাসটা যদি মানে কঠিন হয়ে যায় আরেকবার রিপিট শুনুন, রিপিট শোনার পর আপনি ধারণা নিন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে। আমরা প্রত্যেকেই অলমোস্ট এসইও করা শুরু করছি, হয়তো বা এসইওটাকে অনেকে কষ্ট ভাবে নিচ্ছি, কঠিন ভাবে নিচ্ছি। ইউটিউবে ভিডিও দেখে ভাই এত কঠিন, ভাই এসইও নিয়ে ভাই পেইড ক্লাস করছে ভাই 50,000 টাকা করছি ভাই, এটা তো খুব কঠিন হবে না। খুব ইজি, কঠিন না, খুব ইজি। যদি আপনি ফার্স্ট টু শুরু করেন, ফার্স্ট থেকে যদি শুরু করেন, লাস্ট পর্যন্ত যেতে আপনার সহজ। আপনার একটা ট্রেন, মানে আপনার ট্রেন দাঁড়িয়ে আছে আপনি উঠছেন, বা এই ট্রেন দাঁড়িয়ে আছে আপনি উঠছেন, কোনো কষ্ট নয়, কেননা আপনি ডাইরেক্টলি উঠলেন। ট্রেনটা ধীরে ধীরে চালু হচ্ছে, আপনি এখন দৌড় দিচ্ছেন, আরো একটু রানিং হলো আপনি আরো দৌড়টা বাড়ালেন, আর একটু রানিং হলো আরো দৌড় বাড়ালেন। একটা সময় গিয়ে আপনি উঠতে চাচ্ছেন, পড়ে গেলেন। মানে কি, এসির ক্ষেত্রটা এইভাবেই। এসির ক্ষেত্রটা যদি প্রথম থেকে আপনি ধীরে 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 সামনের দিকে যান, তাহলে আপনি দেখবেন ওটার একটা রেজাল্ট আছে। আর যদি হঠাৎ করে উঠতেছেন তাহলে পড়ে যাবেন, যেভাবে বাস্তবতা দেখা যায়। সেই পড়ে যাওয়াটা এবং কিভাবে যাবো আমরা সেটাই দেখতেছি। কিন্তু আমরা একটা পোস্ট করতেছি, আমার প্রোফাইলে হয়তো দেখা গেল এরকম পোস্ট অলমোস্ট মনে করেন আমি 2টা করে ফেলছি, কিংবা আমি 8টা করে ফেলছি পোস্ট। কি রিলেটেড, টাইটেল লিখছি, ডেসক্রিপশন লিখছি। এই টাইটেলগুলো, যে টাইটেলগুলো লিখছি, এমন টাইটেল হয় না যে ঠিক আছে মাই নেম ইজ এমডি গুলজার হোসেন, মনোযোগ দিয়ে দেখতে হবে। কিন্তু আমি আমার নাম দিয়ে বোঝাচ্ছি, আপনি আপনার নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। ওকে, নিচের দিকে ডেসক্রিপশনে লিখলাম আমি গুলজার হোসেন কি করে, আহ গুলজার হোসেন এ ড্যাশ 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 ড্যাশ, অথবা লিখে দিলাম যে একদম ডিজিটাল মার্কেটার, আমি সংক্ষিপ্ত আকারে। ওকে, ডিজিটাল মার্কেটার। ওকে ফাইন। এরপরে কিওয়ার্ড, গোজার হোসেন কিছু কিওয়ার্ড দিছে। কি কি কিওয়ার্ড দিছে, যদি আমি কিওয়ার্ড ব্যবহার করছি GOLZER, এরপর আরেকটা কিওয়ার্ড ব্যবহার করছি GOLZER হোসাইন, SOSSAIN হোসাইন। এরপর আরেকটা কিওয়ার্ড ব্যবহার করছি যে ঠিক আছে অথবা ডিজিটাল ডিজিটাল মার্কেটার মার্কেটার, অথবা আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করছে আউটসোর্সিং আউটসোর্সিং বিডি। ওকে ফাইন, লক্ষ্য করবেন কন্টেন্টের জায়গায় কি দিছি, কন্টেন্টের জায়গায় আমি একটা ইমেজ আপলোড করছি, হয়তো আমি একটা কি দিছি ইমেজ। এই ইমেজের মধ্যে কি দিছি, ইমেজটা কোথায়, আমরা যাই এখানে, এই যে আমরা ডাউনলোডে গেলাম, মনে করেন এইটা ইমেজ, মনোযোগ দিয়ে দেখবেন, মনে করেন এইটা ইমেজ। আপলোড করার আগে একটা ইমেজ যে কোনো জায়গায় আপলোড করার আগে কি করতে হয়, আনমিট করি। জাস্ট একটু আপনাদের বোঝানোর জন্য আবার কিন্তু যাচ্ছি, আমি জানি প্রত্যেকে জানেন, তবু যাচ্ছি মানে আপনাদের অপটিমাইজেশনটা বোঝার জন্য, মূলত ইজি করার জন্য। এখান থেকে আসতেছি, ওই যে ইমেজটা যদি আমি গুগলে আপলোড করি, কিংবা ফেসবুকে আপলোড করি, কিংবা ইউটিউবে আপলোড করি, যেখানে আপলোড করি না কেন, নিয়ম হচ্ছে মূলত যদি আপনি এসির ভালো রেজাল্ট দেখতে চান, তাহলে ওই যে টার্গেটেড যে আপনার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আপনি কি করবেন, হুবহু কপি করবেন। কপি করার পর ওই যে আপনার ইমেজটা আছে, ওই ইমেজের উপর রিনেমে গিয়ে ওই নামটা রিনেম করে দিবেন। এরপর রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে ঢুকবেন, প্রপার্টিসে ঢুকে ডিটেলসে ঢুকে ওই টাইটেলটা আবার এখানে বসাই দিবেন।
সাবজেক্টের জায়গায় আপনার সাবজেক্ট একটা দিতে পারেন, আমি ওটাই দিয়ে দিলাম। রেটিং এর জায়গায় এটা 5 স্টার রেটিং দিয়ে দিতে হয়। ট্যাক্সের জায়গায় কোন ট্যাক্স, ওই যে আমার যে এখানে ট্যাগ গুলো রাখছি, আমি কি কি ট্যাগ ব্যবহার করছি, এই ট্যাগ গুলো যদি এটা হ্যাশট্যাগ ছাড়া হবে, কপি করব, কপি করার পর ওখান থেকে আমি হ্যাশট্যাগ গুলো বসাই দিছি। এখানে কিন্তু হ্যাশট্যাগ হবে না, আমি যেহেতু ক্লাসের পারপাসে হ্যাশট্যাগ গুলো ছাড়া হবে। কমেন্টসে আসলাম, কমেন্টসে এসে যে কোনো একটা বিষয় নিয়ে আমরা দিয়ে দিলাম। উদাহরণ হিসেবে আমার যে এখানে রয়েছে, আমার যে ডেসক্রিপশনটা রয়েছে, এই ডেসক্রিপশনটা আমি কি করলাম, আমি কমেন্টসের ঘরে বসাই দিলাম। আমি এখান থেকে আসতেছি, এখানে এসে বসাই দিলাম। এরপর আমি অ্যাপ্লাই জাস্ট ক্লিক করতেছি, ওকেতে ক্লিক করলাম। এই কাজটা যেটাকে করলাম এটাকে বলা হচ্ছে ইমেজ SEO। আনমিট বুঝতে কি কার কোনো প্রবলেম আছে? যদি এখন প্রশ্ন করেন যে ভাই এই যে আপনি টাইটেল লিখলেন, ডেসক্রিপশন লিখলেন, কিওয়ার্ড দিলেন, এই কন্টেন্টটা ইমেজটা SEO করলেন, এইটার সঙ্গে অপটিমাইজেশনে কি সম্পর্ক, এটাই আপনাদের প্রশ্ন। আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। সম্পর্কটা কোথায় দেখুন, এটা যখন আমরা কোনো একটা জায়গায় এই যে এই ইমেজটা কিংবা এই কন্টেন্টটা কোথাও একটা পোস্ট করে দিব, সাপোজ উদাহরণস্বরূপ আমরা পোস্ট করে দিই, চলুন আমরা সাপোজ আমরা ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে মূলত কি করলাম, আমরা ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর দেখা গেল যে আমরা এখানে এসে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওই যে টাইটেল ডেসক্রিপশন গুলো রয়েছে না, এগুলো হুবহু আমরা কপি করলাম। আমি যেহেতু এই যে ডেসক্রিপশন পর্যন্ত এগুলো হুবহু কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, আমার এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো ভুল আছে, যেমন আমি টাইটেল ডেসক্রিপশন লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে ওই ইমেজটা যেটা আমরা করছি না, সেই ইমেজটা অ্যাড ফটোতে ক্লিক করলাম। অ্যাড ফটোতে ক্লিক করবো, যে ছবিটা আমরা নিয়েছিলাম সেই ছবিটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমরা এখানে পোস্ট করার আগে আমি এটা প্রাইভেট করে রাখতেছি আমার বোঝার জন্য আর কি। ওকে, আমি ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর পোস্ট করলাম। পোস্ট করলে মূলত এই যে আমরা এই প্রোফাইলটাতে যে পোস্ট করলাম, এটা কোন সার্চ ইঞ্জিনে চলে গেছে বলুন তো, কোন সার্চ ইঞ্জিনে চলে গেছে? যে ফেসবুকে সার্চ ইঞ্জিনে চলে গেছে। ফেসবুক থেকে কেউ যদি সার্চ করে, কি লিখে সার্চ করবে? মনে করেন আপনি সার্চ করতেছেন যে কি লিখে সার্চ করেন, ধরুন নিড এ ল্যাপটপ, আই নিড এ ল্যাপটপ, আই নিড এ পিসি, অথবা আমি ওয়াটার চাই, আমি পানি চাই, আমি কি ল্যাপটপ চাই, আমি হয়তো বা লাইট চাই, ওইটা লেগে আপনি সার্চ করতেছেন। ধরেন যে কোনো একটা কিওয়ার্ড আপনার সহজ যেটা হচ্ছে আপনার কাছে, আমরা পোস্ট করার পর আপনি ফেসবুকে এসে আপনি সার্চ করতেছেন ল্যাপটপ লেগে সার্চ করতেছেন, ইন্টার করতেছেন। ল্যাপটপ লেগে সার্চ করতে ইন্টার করতেছেন, কিন্তু গোজার ভাইকে তো দেখতে পারলেন যে পোস্টটা করলাম, কেন মূলত দেখতে পারলেন না? আমি জানি যে উত্তর দিতে পারবেন, এই জন্য উল্টা করে বলছি। কেন দেখতে পাচ্ছেন? আমি চাচ্ছি আপনাদের উত্তরটা, যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলো আপনাদের একটা আইডিয়া দিচ্ছে। কিওয়ার্ড ছিল না স্যার, কিওয়ার্ড বা ট্যাগ ছিল না ওগুলা স্যার, পাবলিক কিওয়ার্ড নাই সেটাই তো স্যার, ওইটা তো রিলেটেড না। অনেকগুলো প্রশ্ন। এক ভাই, আপনি তো ওটা প্রাইভেট করে রাখছেন, পাবলিক করেন নাই। প্রশ্ন এক। 2 নম্বর কথা হচ্ছে ভাই, আপনি তো ওখানে ল্যাপটপ নিয়ে কোনো কিছু লেখেন নাই, ওটা কেন চাচ্ছেন আপনি? 2। 3 হচ্ছে যে ভাই, আপনি কেন ফেসবুকে এখনই পোস্ট করে এখনই খুঁজতেছেন? এটা তো এখন খুঁজে পাওয়া যাবে না, এটা তো এখনো ভালো করে ইন্ডেক্স হয়নি। ইন্ডেক্স কি মানে গুগলের মধ্যে, এখানে ফেসবুকের মধ্যে এখনো পাবলিশ হয়নি, তো আপনি কেন খুঁজতেছেন? এগুলো ভুল না? ভুল পয়েন্টগুলো এটা মনে রাখুন, যে এগুলো ভুল করলে আপনার আসবে না। এখন যদি আমরা ঠিক করি, যদি এটা পাবলিক করি, যদি এই যে পোস্টটা আমরা পাবলিক করলাম, এই যে এই পোস্টটা যদি পাবলিক করি, এই পোস্টটা যদি ঠিক থাকে, আমার যদি হ্যাশট্যাগ গুলো ঠিক থাকে, আমার যদি কিওয়ার্ড গুলো ঠিক থাকে, তাহলে কি ঘটনাটা ঘটবে? ঘটনাটা ঘটবে যখন আমি গুগলে কিংবা পৃথিবীর যে প্রান্তরে যাব, সেখানে গিয়ে যদি গোলজার লেগে সার্চ করি, ইন্টার করলাম, ইন্টার করার পর ওটা কি আপলোড করেছিলাম, একটা ইমেজ। এই ইমেজে যখন ক্লিক করব, তখন মতো এই গোলজারের এই যে ইমেজ গুলোর পাশে ওই ইমেজ গুলো দেখা যাবে। বুঝতে পারলেন কি পারলেন না? আনমিট। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি এখন ক্লাস হচ্ছে নাকি স্যার? এইটা কিভাবে মেনশন করে, মানে এইটা গুগলে এসে আপনি কেন দেখতে পারবেন? গুগল কেন দেখবে? আপনি তো ফেসবুকে পোস্ট করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে আমি ভাই ফেসবুকে পোস্ট করলাম, গুগলে কেন দেখাচ্ছে? গুগলের সঙ্গে আপনি কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছেন। কেমনে? চলুন বুঝি। আমরা যখন জিমেল একটা অ্যাকাউন্ট খুলি না, একটা জিমেল অ্যাকাউন্ট খুললাম, জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আপনি ফেসবুক খোলেন নাকি ফেসবুক খোলার আগে জিমেল অ্যাকাউন্ট খোলেন? ফেসবুকের আন্ডারে জিমেল নাকি জিমেলের আন্ডারে ফেসবুক? অর্থাৎ আপনি আশপাশে যতগুলো সাইট খুলতেছেন, কোনো না কোনো সঙ্গে জিমেলের সঙ্গে যুক্ত রয়েছে, আর জিমেলের সঙ্গে যার যুক্ত রয়েছে তার গুগলের সঙ্গে সম্পর্ক আছে। ক্লিয়ার? আপনি যেখানেই কোনো কিছু পোস্ট করেন, রেডিট অ্যাকাউন্ট খুলতেছেন কিসের মাধ্যমে? ফোন নাম্বারে নাকি জিমেলের আন্ডারে? বাই জিমেলের আন্ডারে। তাহলে রেডিটের সঙ্গে গুগলের
সম্পর্ক আছে। ভাই আমি কি খুলতেছি, বিং অ্যাকাউন্ট খুলতেছি, বিংটা কি ওর সঙ্গে যুক্ত আছে? যদি আপনি ওই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে বিং এ ঢুকে যান, যদি খুলেন, তাহলে আপনার বিং এর সঙ্গে সম্পর্ক আছে, ওটা একটা সার্চ ইঞ্জিন। বুঝতে পারলেন? আপনি ইউটিউব খুলতেছেন কিসের মাধ্যমে? যে ভাই আমি মোবাইল নাম্বারের আন্ডারে খুলছেন নাকি জিমেলের আন্ডারে? 100% জিমেল নাম্বারের আন্ডারে, এই জন্য তার সঙ্গে সম্পর্ক রয়েছে। এই জন্য যখন আমরা কোন একটা ইমেজ আপলোড করতেছি, আপলোড করার সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে যখন সার্চ করতেছি, যে ঠিক আছে গোলজার লিখে আমি সার্চ করলাম, তখন মতো গোলজারের ভিডিওগুলো, গোলজারের চ্যানেলগুলো সবগুলো দেখুন, এই যে ইউটিউব থেকে আছে, ইউটিউব দেখা যাচ্ছে, লিঙ্কডিন থেকে দেখা যাচ্ছে, ইউটিউব থেকে আছে, এই যে ফেসবুক থেকে আছে, ইউটিউব থেকে আছে, একই ভাবে দেখুন ইউটিউব থেকে আছে, ইউটিউব থেকে আছে, এখান থেকে ইউটিউব থেকে আছে। অর্থাৎ বিষয়গুলো বোঝাই যাচ্ছে কোথা থেকে আসছে, যে গোলজার মূলত কোথা থেকে আসছে, এগুলো এই জায়গাগুলো থেকে আসছে। এই জায়গাটা গুগল কিভাবে কাজ করলো, এই অপটিমাইজেশনটা গুগল কিভাবে কাজ করলো, এইটা বোঝার জন্য আমরা আরেকটু ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার জন্য আমরা এখান থেকে গুগল ড্রাইভে যাই একটু, তাহলে বুঝতে পারবো। আমরা গুগল ড্রাইভে গিয়ে এই যে নিউ এ ক্লিক করতেছি, আমরা একটু অপেক্ষা, নিউ এ ক্লিক করে আমরা একটা গুগল ডক্স ফাইল নিয়ে নিচ্ছি। আপনাদেরকে অপটিমাইজেশনটা বোঝানোর জন্য, আমরা কিন্তু কোনো এসি রিলেটেড ক্লাস করতেছি না, আবার বলতেছি শুধুমাত্র এসি যদি আপনি শুরুতে বুঝতে পারেন, তাহলে কিন্তু ভিতরে গিয়ে সহজ। আমরা এখানে আসলাম, এখানে আসার পর ওই যে কন্টেন্ট গুলো ছিল না নোটপ্যাড ফাইলে, এই নোটপ্যাড ফাইলে সবগুলো আমরা কপি করলাম, কপি করার পর ওই কন্টেন্টের এখানে আসলাম, গুগল ডক্স ফাইলে আমরা যাচ্ছি। গুগল ডক্স ফাইলে এসে ওটা পেস্ট করে দিলাম, অর্থাৎ ওখানে যা ছিল তাই এখানে। মনে করুন এইটা ফুলটাই, এই যে যেটা আপনারা দেখতেছেন, এইটা যা দেখতেছেন, এইটা মনে করুন ফুলটা হচ্ছে একটা কি গুগলের সার্চ ইঞ্জিনের ভিতরে যা যা কন্টেন্ট ছিল, পৃথিবীতে যত মানুষ পোস্ট করছে সবগুলো হচ্ছে এইগুলো, সবগুলো এইটা কি করতেছেন, সবগুলো এইটা। এখন সার্চ ইঞ্জিন, আপনি এটা গুগলের ভেতরে আছেন, মনে করেন কি এটা গুগল, এই যে আমরা লিখে দিই এখানে গুগল, এটা গুগল মনে করেন, এটা কি আপনার গুগলে আছেন। গুগলে এসে আপনি কি করতেছেন, এখানে এসে সার্চ করতেছেন, কি লিখে, GOLZER, গোলজার লিখে ইন্টার করলেন। ইন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন গুগলের সবকিছু দেখা যাচ্ছে, যা যা আছে সবকিছু দেখা যাচ্ছে। এই যে কিভাবে এটা তারা মেনটেন করতেছে, কিভাবে ম্যানেজ করতেছে, এটা অপটিমাইজ করতেছে কিভাবে, আপনি এখানে আসুন, এখানে সে Ctrl+F এ ক্লিক করুন। এই যে একটা গুগলের সার্চ ইঞ্জিন দেখা যাচ্ছে না, এই যে গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন, মানে এই যে সার্চ একটা বার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? আনমিউট করি সকলকেই, আনমিউট। দেখা যাচ্ছে স্যার। এটা কিভাবে কাজ করে, মনে করুন আমরা যে ড্রাইভটা অন করে নিলাম, এটা মনে করেন পৃথিবীর যতগুলো মানুষ পোস্ট করতেছে, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, লিঙ্কডইনে, কিংবা টুইটারে, ইনস্টাগ্রামে, রেডিটে, টাম্বলারে, মিক্সেরে, মানে কোরাতে, যত সাইটে পোস্ট করুক না কোনো অসুবিধা নেই। ওই পোস্টগুলো মনে করেন এইগুলো। অথবা আমি এটা আরেকটা কপি করে আরেকটা এখানে নিচের দিকে নামাই দিচ্ছি, আমি আরেকটু নিচের দিকে নামাই দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মনে করেন অনেকগুলো পেস্ট করছে, ঠিক আছে। এখান থেকে এসে যখন সার্চ ইঞ্জিনে কোনো ব্যক্তি যখন এসে কোন একটা কিওয়ার্ড লেগে সার্চ করে, যেমন LAPTOP, ল্যাপটপ, মনোযোগ দিয়ে দেখবেন, আমি ল্যাপটপ লেগে সার্চ করলাম, ইন্টার করার পর দেখুন তারা বলছে 0 of 0। কেন বললো 0 of 0? কেননা এই জায়গাটুকুর মধ্যে কেউ মূলত এখন পর্যন্ত ল্যাপটপের উপর কোনো লেখাই লেখেনি, এই জন্য তারা বলছে ল্যাপটপ রিলেটেড কোনো কিছু নাই আপনার এখানে, কি নেই, ল্যাপটপ রিলেটেড কোনো কিছু নাই। এখন যদি আমরা অন্য কিছু একটা লিখে সার্চ করি, যেমন আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ SEO, কিংবা SEO, কিংবা গোলজারকে, GOLZER, গোলজার লিখে আমি যখন কি করবো, এই যে এখান থেকে এসে আমি একটু স্টপ করে দিই, স্টপ করে শেয়ার করি। তো আমরা কি করব, আমরা এখন এখানে যেগুলো কন্টেন্ট লিখছি, এইগুলো কন্টেন্টের মধ্যে থেকে আমি চাচ্ছি যে গোলজার লেগে আমি সার্চ করবো, গোলজার লেগে যখন সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন গুগল যেভাবে কাজ করে এইভাবে কাজ করতেছে, বলতেছে তুমি গুগল সার্চ ব্রাউজার আসছো, এখানে গোলজার লেগে সার্চ করো, এই শব্দটা লিখে ইতিমধ্যে কতগুলো পোস্ট হয়ে গেছে গুগলের মধ্যে, 16টা পোস্ট হয়ে গেছে, দেখ 1 থেকে 16টা পর্যন্ত। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে কোনটা 1 নম্বরে, কোনটা 2 নম্বরে, কোনটা 4 নম্বরে, কোনটা 5 নম্বরে, কোনটা 6 নম্বরে। দেখুন আমি 1 নম্বরে এখন রয়েছে, 1 of 16, মানে কি 1 নম্বর গোলজার কোনটা, এইটা, এই যে 1 নম্বরে গোলজার কোনটা, এইটা। আমি এটাকে একটা মার্ক করতেছি, এটা দিলাম, রেড দিলাম। এখান থেকে আরেকটা গোলজার আছে, এটাতে আমি একটা মার্ক করতেছি, মনে করেন আমি এটা দিলাম। এখান থেকে একটা মার্ক, এই যে গোলজার একটা, এই যে একটা গোলজার, তারপর নিচে দিকে একটা গোলজার। তাহলে বোঝা যাচ্ছে যে যখন কোনো একটা বিষয় নিয়ে গুগলের কোনো একটা জায়গায় ওই শব্দটা অ্যাড করা হয়, সেই শব্দটা গুগল খুঁজে যে গোলজার কারা কারা ব্যবহার করছে, ওই রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আপনার সামনে এখানে নিয়ে আসতেছে। এতটুকু কি বুঝতে পারলাম যে কেন মূলত নিয়ে আসতেছে? আনমিট। স্যার বুঝতে পারছি, গুগলের ভিতরে সকল জিনিসগুলো থাকে বিধায় গুগল সামনে নিয়ে আসে। ইয়েস, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা পাবলিশ করতেছেন, যেটা পোস্ট করতেছেন, ওর ভিতরে যদি ওই কিওয়ার্ডটা থাকে,
ওই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আপনার কন্টেন্ট গুলো আপনাকে চোখের সামনে দেখাবে, অন্যথায় কিন্তু দেখাবে না। এখন দেখুন তো, আমি আপনাদের প্রথম একটা ক্লাস নিয়েছিলাম যে ভাই আপনার ইমেজটা এসইও করতে হবে। আপনি যখন ফেসবুক প্রোফাইলে একটা ছবি আপলোড করবেন, আপনার নাম আছে মিস্টার মতিন, মিস্টার মতিন লিখে আপনাকে ছবিটা দিতে হবে। এতদিন যারা যাবত করছি আমরা, মিস্টার মতিন হোক কিংবা অন্য কিছু নাম হোক, তাদের নামগুলো কি গুগলের মধ্যে একটু একটু আসতেছে নাকি খুঁজে পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি মনে করি পাচ্ছি, অল্প অল্প পাচ্ছি। অল্প অল্প পাচ্ছেন, কেন পাচ্ছেন? আর একদলের উত্তর হবে ভাই আমি তো পাচ্ছি না। একদল ইয়েস, একদল নো। কেন ইয়েস হলো কেন নো হইলো সেটা বোঝার জন্য ওইটাও অপটিমাইজেশন। মানে কেন আপনি দেখতে পাচ্ছেন না, কেন আরেক দল দেখতে পাচ্ছে, এটার নাম কি অপটিমাইজেশন, সেটাই বুঝি এখন। মানে আমি এই প্রশ্নগুলো ধীরে ধীরে যাচ্ছি অপটিমাইজেশন বোঝার জন্য শুধুমাত্র, নট আজকে কোনো ক্লাস হচ্ছে না, শুধুমাত্র এসির উপরে যে বেসিক যে বিষয়টা কিভাবে কাজ করে, এটা কিভাবে আমরা কাজ করব, সামনে দিয়ে কিভাবে কাজ করলে আমাদের জন্য রেজাল্ট ভালো আসবে সেটা, এটার উপকারিতা কি অপকারিতা কি সেটার উপরে ক্লাস হচ্ছে। কোনো এসির কোনো মেইন ক্লাসে যাচ্ছি না আমরা। মেইন ক্লাস তো করতে গেলে 18টা থেকে 20টা ক্লাস হবে। ওকে, তো আমরা মূলত যারা পাচ্ছি তারা কি করছিলাম, এখন পর্যন্ত হয়তোবা দেখা যাবে আপনাদের মধ্য থেকে কেউ হয়তোবা 20টা ছবি পোস্ট করছে, 20টা ছবি পোস্ট করছি, 20টা ছবি পোস্ট করে ফেলছি। তার মধ্যে হয়তোবা একটা কিওয়ার্ড ব্যবহার করছি যে গোলজার, কিন্তু আপনার নাম হতে পারে মতিন, আপনি মতিন দিয়ে ধরুন আপনার নাম মতিন, আপনি মতিন লেখে ইতিপূর্বে 20টা পোস্ট করেছেন। পৃথিবীতে কি আপনি একাই মতিন নাকি আরো মতিন আছে? যে ভাই আরো মতিন আছে। উনি ধরুন উনি 10টা হয়তো পোস্ট করছেন, 10টা পোস্ট করছেন, উনি হয়তোবা দেখা যাচ্ছে মতিন কথাটা উনিও লিখে কি করছেন, পোস্ট করছেন। আসুন, আরেকজন হয়তো মতিন আছে, উনি হয়তো কি 45টা হয়তো পোস্ট করছেন। উনি আরেকজন মতিন থাকতে পারেন, মতিন তো লাখো মতিন থাকতে পারে পৃথিবীতে, সকলেই কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। ইনি হয়তো মতিন লেগে কি করছেন, হয়তোবা দেখা যাচ্ছে 45টা পোস্ট করছেন, ইনিও মতিন লেগে করছেন। এখন এই জায়গাতে ইনি 45টা, ইনি 10টা, ইনি 20টা পোস্ট করলেন। এই মতিনকে দেখাবেন, আপনি এই মতিনকে দেখতে পারবেন নাকি এই মতিনকে দেখতে পারবেন নাকি এই মতিনকে দেখতে পারবেন? আপনি কোন মতিনকে মূলত গুগলে সার্চ করলে দেখতে পারবেন? আনমিট করি। 45টা পোস্ট করছে স্যার, করবে তাকে দেখা যাবে স্যার। প্রশ্ন হচ্ছে যে ভাই ওই 45 যেটা লেখছে তাকেই দেখা যাবে, এটা স্বাভাবিক। মানে কি উনি অনেক বেশি পোস্ট করছেন, উনি গুগলের টপে থাকবেন। গুগলের টপ বলতে কি, গুগলের টপ বলতে কি, যে গুগলের টপ বলতেছে এটা কি, দেখুন এখানে কিন্তু ইতিমধ্যে মতিন লিখে মূলত 3জন কাজ শুরু করছে। এর মধ্যে যে মতিন টপে থাকবে, উপরে থাকবে, ওর নাম আছে গুগল টপ। অর্থাৎ মতিন লিখে যখন আপনি গুগলে কিংবা ইউটিউবে সার্চ করবেন, ওর ভিডিও কিংবা ওর কন্টেন্ট যদি আপনার সামনে প্রথমে আসে, ওই হচ্ছে গুগলের টপ, ইউটিউবের টপ, ফেসবুকের টপ। নাকি বুঝতে পারেন নাই? হ্যাঁ পারছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। যারা আগে কাজ করছে তারাই আগে থাকবে। ইয়েস, এখন আপনার প্রশ্ন হলো যে ভাই 45টা পোস্ট করেছে মতিন, এই মতিন ফার্স্টে থাকবে। ইয়েস, আমি আপনার সঙ্গে এগ্রি, বাট এইখানে কিছু দ্বিমত। নাম্বার 1, একটা আমার কোন রুলস আছে যে মতিন তুমি একটা কাজ করো, তুমি পোস্ট করবা, পোস্ট করার সময় কিন্তু একটা মেথড মেনে চলতে হবে। অনেক বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না, টার্গেটেড মেথডে যেতে হবে, মানে একটা রুলস এর ভেতরে যেতে হবে। কোনো কারণে যদি মতিন ওই 45টা যে পোস্ট করছে এই রুলস যদি ভঙ্গ করে তাহলে কিন্তু যেতে পারবে না। ওই যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো রয়েছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন গুলোকে মূলত বিভিন্ন ভাবে ভাগ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে হোয়াইট হ্যাট এসইউ, আর কোনো কোনো ক্ষেত্রে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইউ, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় এটা গ্রে হ্যাট এসইউ। তো এই গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট কি বুঝতে হবে না, জাস্ট মাথার উপর দিয়ে চলে গেল, বাদ দেন এটা। মানে ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো রয়েছে ওগুলো যদি মানতে যাই, এই 3 প্রকারের কাজ করতে হয় ওই আমাদের ওটা নিয়ে। তো ওই 3 প্রকারের কাজ কিভাবে করবো সেটা তো আমাদের ক্লাসের পারপাসে থাকবে। যদি কেউ ওই 3টা রুলস মেনে যদি কাজ করে, ওই 3টা রুলস মেনে যদি কাজ করে, সে যদি 45টা পোস্ট করে, তাহলে এই মতিন মূলত 100% গুগলের টপে থাকবে, অর্থাৎ সবার প্রথমে এ থাকবে। তারপরে 20টা পোস্ট থাকবে, তারপর 10টা পোস্ট থাকবে। এখন প্রশ্ন হলো, কেউ যদি ওই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ভায়োলেশন করে, কি ভায়োলেশন আমরা তো পরবর্তীতে দেখতেছি, তাহলে কিন্তু এই মতিন 45টা পোস্ট করার পরে কিন্তু সবার শেষে থাকবে। বুঝতে পারলেন কি পারলেন না? আনমিট করি। তাহলে অপটিমাইজেশন শুধু স্যার আমাদের গুগলের গাইডলাইন বুঝতে পারছি স্যার। রেগুলেশন মানে ওইটার কারণে তাহলে বোঝা যাচ্ছে অপটিমাইজেশন শুধুমাত্র পোস্টের উপরে ডিপেন্ড করতেছে না, কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করতেছে না। কিওয়ার্ড, পোস্ট, পাশাপাশি কোন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যেতে হবে, অন্যথায় কিন্তু আপনি গুগলের টপে, ফেসবুকের টপে কিংবা কোন একটা টপে থাকতে পারবেন না। কেন? এটা মূলত একটা কোন একটা নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতিটা বুঝতে হবে। ওই নিয়ম নীতিটা কি, ওইটার নামে অপটিমাইজেশন। তাহলে অপটিমাইজেশন বুঝতেছেন যে প্রথম দিক থেকে কি কি অপটিমাইজেশন বলতেছি।
জি স্যার বুঝতে জি স্যার, পারতেছি স্যার। টার্ম এন্ড কন্ডিশন আমাদের মেনে টার্মস চলতে এন্ড হবে। কন্ডিশন গুলো পরিবর্তন আমরা হয় জানি না এটা কিওয়ার্ড টার্মস এন্ড কন্ডিশনটাই এটা আমাদের ঠিক বুঝতে রাখতে হবে হবে। স্যার। ইয়েস, ওই টার্মস এন্ড কন্ডিশনটা আমরা জানি না, ওই টার্মস এন্ড কন্ডিশনটাই আমরা জানবো এবং এইটা কিভাবে কাজ করে, এটা কিভাবে অ্যাপ্লাই করে, কিভাবে এটা কাজ পাওয়া যায়, কিভাবে আমরা গুগলের টপে আসবো, A to Z বিষয়গুলো নিয়েই মূলত আমাদের হচ্ছে অপটিমাইজেশনের ক্লাস, যেটা মূলত 17 থেকে 18টা ক্লাস হতে পারে। এটাই SEO। এখন আসুন, এখন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কি বলো, মতিন 20টা 10টা 45টা পোস্ট করে কিন্তু গুগলের টপে থাকতে পারে। ওই ক্ষেত্রে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। এই টার্মস এন্ড কন্ডিশন গুলো কি 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 রকম হতে পারে? এই টার্মস এন্ড কন্ডিশন গুলো ডিপেন্ড করে মূলত কিছু কিওয়ার্ডের উপরে। কিছু রয়েছে কিওয়ার্ড টার্মস এন্ড কন্ডিশন, কিওয়ার্ড। তো কিওয়ার্ডের ক্ষেত্রে যখন যাব তখন কিছু থাকবে শর্ট টেল, কিছু থাকবে লং টেল, অর্থাৎ এই মানে অনেকগুলো রুলস আছে সেটা। এরপর আছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ডেড। এরপর হচ্ছে হচ্ছে আমাদের ভাইরাল অথবা ট্রেন্ডি কিওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে আমাদের আর অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, যেগুলো পার্সোনাল কিওয়ার্ড রয়েছে, পার্সোনাল। এগুলো মূলত আমাদের টার্মস এন্ড কন্ডিশন হিসেবে কাজ করবে। এরপরে যদি কোনো একটা টার্মস এন্ড কন্ডিশন আসে তখন মূলত আসবে যে ঠিক আছে, আপনার অন পেজ SEO কি, কিংবা অফ পেজ SEO-টা কি, এটা মূলত আরেকটা সেক্টর হিসেবে আসবে। এরপর যদি টার্মস এন্ড কন্ডিশন হিসেবে আসে তাহলে তারা বলবে যে এটা আপনার কি হোয়াইট হ্যাট, নাকি এটা গ্রে হ্যাট, নাকি এটা ব্ল্যাক হ্যাট। তো এগুলো টার্মস এন্ড কন্ডিশন আসবে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে একটা করে টার্মস এন্ড কন্ডিশন। মূলত এই কিওয়ার্ডটা আপনি 45টা পোস্ট করে কেন টপে থাকবেন, 10টা পোস্ট করে কেন টপে থাকবেন, কিংবা 20টা পোস্ট করে কেন টপে থাকা যায়, কিভাবে থাকা যায়, এইটাই মূলত হচ্ছে কি টার্মস এন্ড কন্ডিশন। এই টার্মস এন্ড কন্ডিশন গুলোর মধ্যে এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, অন পেজ এন্ড অফ পেজ। এই দুটোর জন্য আমরা এই দুটোকে একটু আলাদা করে রাখতেছি এবং এই দুটো নিয়ে আমি আলাদা করে কথা বলতেছি যে এসির সঙ্গে মূলত এই দুটো শব্দ কি এবং এই দুটোর সঙ্গে আমাদের কি কাজ করতে হবে। খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এতটুকু বুঝলে এসির ক্লাসের ভেতরের দিকে আমরা যেতে পারবো এবং এসির জন্য কি কি দরকার মূলত সেই কম্পোনেন্ট গুলো আমরা বুঝতে পারবো পরবর্তী ক্লাসে। তাহলে এসিও অর্থাৎ এসিও বুঝলাম কোন একটা কিওয়ার্ডের সঙ্গে কাজ করতেছে। এই কিওয়ার্ডটা যদি আমার কন্টেন্টের ভিতরে, ভিডিওর ভিতরে, আর্টিকেলের ভিতরে, ছবির ভিতরে থাকে, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি তাহলে আমি দেখতে পারবো, অন্যথায় কিন্তু দেখতে পারবো না। এখন আপনার নাম হচ্ছে মিস্টার মতিন, আপনি জীবনে একটা ফেসবুকে পোস্ট করেন নাই, আপনি মতিন লিখে সার্চ করতেছেন, আপনি আপনাকে খুঁজে পাবেন কি যে ভাই আমি খুঁজে পাবো, আমার নাম মতিন, আমি খুঁজে পাইতেছি। 3569 হাসতেছে, মতিন না স্যার পাবো না, খুঁজে পাবেন? কখনোই সম্ভব না। তাহলে বোঝা যাচ্ছে যারা মূলত ফেসবুকে কিংবা গুগলে কিংবা ইউটিউবে আছে তারাই খুঁজে পাবে, যাদের নাম ওই রিলেটেড পোস্ট করছে। এখন আপনাদের প্রশ্ন যে ভাই আমি তো মতিন লিখে সার্চ করতেছি, মতিন লিখে সার্চ করে আমাকে খুঁজে পাচ্ছি না। ভাই ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, আপনি মতিন লিখে সার্চ করতেছেন, ইতিপূর্বে মতিন পৃথিবীতে অনেকগুলো আছে, তারা পোস্ট করছে, তারা মিলিয়ন্স অফ পোস্ট করে বসে আছে। আপনি আজকে শুরু করছেন, আপনি তাদের জায়গায় যেতে গেলে আপনাকে পোস্ট করতে করতে সামনের দিকে যেতে হবে। এইটুকু কাজের জন্য মূলত আপনাকে দুইটা কাজ প্রপারলি করতে হবে। সেই দুইটা কাজের নাম হচ্ছে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। এখন অন পেজ কি অফ পেজ কি সহজ এবং সুন্দরভাবে বুঝুন। আপনার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইল আছে, আপনার যে ইউটিউব চ্যানেল আছে, আপনার যে ওয়েবসাইট আছে, আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে, ওইটা যদি আপনি কাউকে অ্যাক্সেস দেন সেও তো লিখতে পারে, তাই না? অর্থাৎ যার কাছে অ্যাক্সেস আছে সেই শুধুমাত্র যেখানে ঢুকে লিখতে পারে, ওইটার নাম অন পেজ। আরো সহজভাবে, আমি আমার প্রোফাইলের অ্যাক্সেস কাউকে দেইনি, শুধুমাত্র আমি আমার প্রোফাইলের ভিতরে ঢুকে লিখতে পারি, পোস্ট করতে পারি, ছবি আপলোড করতে পারি, ছবি ডিলিট করতে পারি। ওর ভিতরে একটা প্রোফাইলের ভিতরে ঢুকে যা কাজ করা যায়, সেটা যেই প্রোফাইল হোক না কেন, ওয়েবসাইট হোক না কেন, ইউটিউব চ্যানেল হোক না কেন, এটার নাম হচ্ছে অন পেজ। বুঝতে প্রবলেম? না স্যার, বোঝা অন পেজ যাচ্ছে বুঝতে পারছি না। আর আবার একটু বলেন। একবার একটু বলেন, এটা হলো ঘরে থেকে কাজ করা, একটু ঘরের বাইরে থেকে। আমরা এখন বাংলায় দেখতেছি, এতক্ষণ আগে ইংলিশ ছিল না, এখন বাংলায়। হ্যাঁ, বাংলায় ট্রান্সলেট হচ্ছে এখন, তাহলে বুঝতে পারবো আশা করি। অন পেজটা কি? অন পেজ হচ্ছে, এই হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইলে যাচ্ছি, আমি একটা ফেসবুক প্রোফাইলে আসলাম। এই ফেসবুক প্রোফাইলে এসে আমি যদি ফেসবুক প্রোফাইলে কোনো কিছু লিখতে চাই, এখানে আসলাম, এখানে এসে আমি কোনো কিছু লিখতে চাচ্ছি, আমি কোনো কিছু লিখতেছি। তো এখানে কোনো কিছু লিখতেছি, মনে করেন আমি লিখলাম আউটসোর্সিং বিডি, এটা লিখলাম। এখান থেকে আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট করতেছি, আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই আমি অ্যাড করতেছি, আমি যদি কোনো কিছু আবার মুছে দিতে চাই আমি মুছে দিচ্ছি। এখন আমি আপনাকে বললাম যে আপনার সাহস থাকলে আব্দুল আল ওয়াশিদে ঢুকে আপনি একটা লিখুন তো দেখি পারেন কিনা আমার পোস্টের মধ্যে, কে কে লিখতে পারবেন? আমি মিট করি। স্যার আমরা পারবো না, কমেন্ট তো আলাদা, কমেন্ট তো বাইরে, কমেন্ট তো যে কেউ করতে পারবে। আমি পোস্টের ভিতরে বলছি যে আমার এখানে এডিট করে দেখান দেখি। আমি কি করছি, আমি একটা পোস্ট করছি, মনে করেন আপনি এখন ঢুকে এডিট করবেন।
যদি বলেন যে ভাই আপনার সাথে তো আমি ম্যানেজার অপশনে আছি, আপনি তো আমাকে অ্যাক্সেস পাঠিয়েছেন, এই জন্য তো আমি এডিট করতে পারবো, তখন তো এডিট করতেই পারবেন, কারণ আমি আপনাকে অ্যাক্সেস দিয়েছিলাম। অর্থাৎ যার কাছে অ্যাক্সেস রয়েছে সেও তো মালিক। অ্যাক্সেস ছাড়া, অনুমতি ছাড়া কোনো প্রকার যাতে করে এডিট না হয় সেটার নাম হচ্ছে অন পেজ। অর্থাৎ আমি যার ভিতরে ঢুকে কোনো কিছু পরিবর্তন কিংবা পরিবর্তন করতে পারবো, এটার নাম কি অন পেজ। অফ পেজ কি, আমার প্রোফাইলের বাইরে গিয়ে মূলত কোথাও যদি আমি শেয়ার করি, ওইটা লেখার সময় মূলত যা থাকে সেটার নাম অফ পেজ। এখন এসির সঙ্গে এটার সম্পর্ক কি, এই অন পেজ কিংবা অফ পেজ এসির সঙ্গে কি সম্পর্ক, এটা বুঝতেছি। লক্ষ্য করুন, কোনো একটা পোস্ট করার সময়, এই যে আমরা একটা পোস্ট করেছিলাম না কিছুক্ষণ আগে, আমরা এটাতে যাই, এই পোস্টটা এডিটে আমরা ঢুকে যাচ্ছি, এডিট পোস্টে ঢুকে যাচ্ছি। এই যে এটা আমরা ঢুকলাম, ঢোকার পরে আমি কি লিখছিলাম, গোলজার, এটা যে লিখছিলাম এখানে, এটা যখন আমি পাবলিক করে দেব তখন মূলত কি হবে, মানুষ যদি গুগলে গিয়ে গোলজার লিখে সার্চ করে তাহলে এই পোস্টটা দেখতে পারবে, এই পোস্টটা দেখতে পারবে। একইভাবে যখন এই পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন চলে গেল, আমি সাপোজ এখানে কি দিলাম, আমি এখানে পোস্ট করে ফেলছি, এখন এটা আমি কি করব, এটা আমি চাচ্ছি মূলত কোথাও গিয়ে শেয়ার করবো। শেয়ার করার জন্য কি থাকতে হবে, আমি একটা পাবলিক পোস্ট, এটা শেয়ার করার জন্য শেয়ার করলাম, এই যে শেয়ারে ক্লিক করলাম, আমি শেয়ারে ক্লিক করবো, শেয়ার টু এ গ্রুপ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি অনেকগুলো গ্রুপ দেখতেছি। এইগুলো কি আমার গ্রুপ নাকি আমি অন্য কারো গ্রুপে যুক্ত হয়েছিলাম? আনমিউট। অন্য কারো গ্রুপে অর্থাৎ আমার বাইরে গিয়ে অন্য গ্রুপে যখন আমি শেয়ার করব, পোস্ট করব, আমরা কি করব, অবশ্যই আমরা যখন কোন একটা পেজের বাইরে গিয়ে, কোন একটা প্রোফাইলের বাইরে গিয়ে অন্য কোথাও শেয়ার করতেছি, সাপোজ এইখানে আমি শেয়ার করতেছি, এই যে শেয়ার করার জন্য আসলাম, দেখুন শেয়ার করার জন্য আসলাম, যখন আমি শেয়ার করতেছি তখন কি হচ্ছে, তখন কিন্তু এই যে আমার যে লিঙ্কটা আছে না, এই যে আমার যে প্রোডাক্টের লিঙ্ক, এটা কিন্তু শেয়ার হচ্ছে। শেয়ার করার সময় আমি কিন্তু এই যে এখান থেকে কোন একটা লেখার অপশন পাচ্ছি, এইখানে যদি আমি সাপোজ গোলজার লিখি, এইখানে যদি আমি হোসাইন লিখি, তাহলে কি হচ্ছে, আমার কিন্তু ওই টার্গেটেড ওই কিওয়ার্ডটা এখানে অ্যাড হচ্ছে। তো এই সাইটটা থেকে যখন আরেকটা সাইটে আমি দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এই যে কিওয়ার্ড গুলো দিলাম, এই কিওয়ার্ড গুলো মূলত আমাকে গিয়ে গুগলে হেল্প করতেছে। কি হেল্প? অফ পেজের ক্ষেত্রে, অর্থাৎ আমার পেজের বাইরে গিয়ে যখন আমি শেয়ার করতেছি, তখন মূলত ওই আমার গোলজার কিংবা হোসেন ওই কিওয়ার্ড গুলো আমাকে অফ পেজের হিসেবে হেল্প করতেছে। আর এটাকেই বলা হয় মূলত ব্যাকলিংক, যেটা কিনা আপনারা বুঝেন যে ফেসবুক ফ্রি মার্কেটিং। বুঝতে পারলেন? আনমিট করে আছেন সকলেই? জি স্যার, বুঝতে পারছি ক্লিয়ার একদম। এতদিন আপনি কিভাবে কাজ করতেন যে ভাই আমি ফেসবুক ফ্রি মার্কেটিং করতে পারি? কি করেন ভাই, আমার একটা প্রোডাক্টের লিঙ্ক আছে, একটা ক্লায়েন্ট আমাকে একটা প্রোডাক্টের লিঙ্ক দিছে, এই প্রোডাক্টের লিঙ্কটা আমি নিয়ে গিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করি। শেয়ার করার সময় দুটো অপশন, কোনো লিঙ্ক পাবলিশ হয়, কোনো লিঙ্ক পাবলিশ হয় না। ভাই পাবলিশ না হলে তো ওইটা আপনার লিঙ্কটা শেয়ার হলো না, ওটা গুগলের কাছে থাকলো না। যখন পাবলিশ হয়ে যায় তখন ওইটা গুগলের কাছে থাকলো, ওটাকেই বলা হয় অফ পেজ। এতদিন আপনি ফ্রি মার্কেটিং নামে জানতেন যে ভাই বায়ার আমার দ্বারা কি কিছু উপকার পায়, ভাই বায়ার আমার দ্বারা কি কিছু উপকার হবে। আপনি $10 কাজ করতেছেন, 100টা গ্রুপে আপনি শেয়ার করে দিতেন লাইভ লিঙ্ক। এখন মনে মনে ভাবতেন ভাই বায়ার তো মনে ক্ষতিগ্রস্ত হলো, আমি মনে অনেক বেশি উপকার হইলাম। বুঝতে পারেনি আপনাকে মূলত মকসেদ বানাই চলে গেছে। বুঝে নেই, মানে আপনাকে মকসেদ বানাইছে, ক্লায়েন্টকে আপনি মকসেদ বানানি, আপনাকে ক্লায়েন্ট মকসেদ বানাইছে এতদিন। আপনি মনে করেছেন যে ভাই 100টা গ্রুপে লাইভ লিঙ্ক করে দিচ্ছি মাত্র $10, মানে আপনার ক্লায়েন্ট আবার খুশি আছে, $10 আপনি 100টা। এখন আপনার কাছে ক্লায়েন্ট আবার বলতেছে সেলস আছে যে ঠিক আছে তুমি $10 কাজ করছো, আমাকে মোটামুটি $2-3 হাজার সেল করে দিতে হবে। আপনি বলছেন কোনো ব্যাপারই না, এটা করে দিব। ভাই বুঝতে পারছেন কি ঘটনা ঘটেছেন আপনি? মূলত ওই রকম একটা লিঙ্ক বিল্ডিং কে বলা হয় ব্যাক লিঙ্ক কিংবা অফ পেজ এসইও, যেটাকে অফ পেজের ক্ষেত্রে হেল্প করে। এখন এটা কিভাবে হেল্প করে, পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বুঝি আমরা, outsourcingBD.net, amazon.com, daraz.com.bd, bdshop.com, কিংবা এই যে আমাদের অন্য যে ওয়েবসাইট গুলো রয়েছে, এটা প্রত্যেকটা একটা করে ওয়েবসাইট। আমরা পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে বুঝবো যে এটা ওয়েবসাইট নয়, মূলত এটার নাম একটা ডোমেইন নেম। outsourcingbd.net এটাকে বলে ডোমেইন নেম। আর একটাকে বলবো হোস্টিং, যেটাতে মূলত ছবিগুলো থাকে, যেটা পরবর্তী ক্লাসে আমরা যেহেতু প্রথম থেকেই করব, তো আমরা ওটাতে বুঝতে পারবো। তো আমরা আপাতত ওয়েবসাইট হিসেবে জানি যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো মূলত গুগলের টপে যদি আসতে চায় ওই নির্দিষ্ট একটা কিওয়ার্ডের ফোকাসে, তাহলে কি করতে হয়, তাকে দুইটা কাজ কমপ্লিট করতে হয়। একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। অন পেজ কি, ওই গুগলের মধ্যে ওই ওয়েবসাইটের মধ্যে এমন কিছু কিওয়ার্ড রাখতে হবে যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ যাতে করে সার্চ করে গুগলে আমাকে দেখা যায়। এখন সেম রিলেটেড কেউ যদি প্রোডাক্ট বিক্রি করে, দারাজও বিক্রি করে টি শার্ট, আবার বিডি শপ বিক্রি করে টি শার্ট, আপনি টি শার্ট লেগে সার্চ করতেছেন, দারাজকে কেন সামনের দিকে নেওয়া যাবে? দারাজকে এই জন্য নেওয়া যাবে কেননা দারাজ অনেকগুলো পোস্ট করছে, দারাজ অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছে, দারাজের অন পেজ অনেক ভালো,
আবার বিডি শপকে যদি প্রশ্ন করি সবগুলো সেম। এখন কোন ক্ষেত্রে এগিয়ে যাবে, তখন আমরা যাবো সেকেন্ড পার্টে, যে দারাজ মূলত অনেকগুলো জায়গায় শেয়ার করছে, বিডি শপ আরো অনেক বেশি জায়গায় শেয়ার করছে, এই জন্য বিডি শপকে দারাজের সামনে দেখা যাচ্ছে, অর্থাৎ কম্বিনেশন করবে। যখন ইমাম সাহেবের পরীক্ষা নেয়, মনে করেন আপনাদের মসজিদে কি করেন, কণ্ঠ দেখেন, কণ্ঠ কেমন, এরপরে জ্ঞান দেখেন, এরপরে বয়স দেখেন, এরপর লেখাপড়া দেখেন, এরপরে অন্যান্য বিষয়গুলো দেখেন, অর্থাৎ একটা থেকে আরেকটা কি পজিশন করেন। তেমনি ভাবে মূলত গুগল পজিশন করবে কার পজিশন কতটুকু ভালো, কে কতটুকু ভালো কাজ করছে, তার উপরে গিয়ে মূলত একটা মার্ক হবে যে কাকে গুগলের টপে দেখা যাবে। যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝলাম, গুগলের স্বাভাবিকভাবে বুঝলাম যে এই জায়গাটাতে যদি মূলত কি করে, কেউ যদি 45টা পোস্ট করে তাকেই স্বাভাবিকভাবে দেখানোর কথা, কিন্তু যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক রাখে। তারপর 20টা যে পোস্ট করেছে তাকেই স্বাভাবিক দেখানোর কথা গুগলের টপে, যদি সে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে। এখন 45টা মতিন পোস্ট করছে, এখানে 20টা পোস্ট করছে, যদি ও টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করে, তাহলে কিন্তু যে 10টা পোস্ট করছে এ যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো রাখে, তাহলে কিন্তু গুগলের 10টা পোস্ট করার পরেও তাকে গুগলের টপে দেখা যাবে। বুঝতে কি প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি বিষয়টা। কয়টা ব্যবহার করা না যাবে? বুঝি তাহলে কেমন হলো? কত গুগল আর কিভাবে মেজার করবে, মেজার বুঝি আমরা, মেজারমেন্ট। আপনি কোন একটা বাহিনীতে পরীক্ষা দিতে গেছেন, আপনাকে কিভাবে মেজার করে, ভাই আপনার হাইট কতটুকু, আপনার ভেরিকেস ঠিক আছে কিনা, ওই যে আপনার মানে এখানে রক ঠিক আছে কিনা, সবকিছু চেক ব্যাক করে দেখে, আপনার কোথাও ভাঙছে কিনা, আপনার দাঁত ফাঁকা আছে কিনা, আপনি চোখে দেখেন কি দেখেন না, এক চোখে দেখেন কিনা, আপনি মুক্তিযোদ্ধার কোটায় আছেন কিনা, আপনার গ্রেড কত হবে, ওগুলোর উপর ডিপেন্ড করে না, এটা আপনাকে মেজার করে বিভিন্ন মাধ্যমে মেজার করে না। তেমনি ভাবে মূলত আপনি গুগলের টপে কেমনে আসবেন, এরকম অসংখ্য মেজার পদ্ধতি রয়েছে, তার মধ্যে এটা একটা বললাম। দ্বিতীয় একটা পদ্ধতি, আপনার যে ওয়েবসাইটটা আছে না, ওই যে ওয়েবসাইট আপনার outsourcingBD.net কিংবা amazon.com কিংবা bdshop.com, এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে মূলত একটা মেজার করে কিভাবে, যখন আপনার একটা পরীক্ষা নিল, আপনি ক্লাস 3-তে আছেন, প্রত্যেকে আপনার ক্লাস 3-তে আছেন, এখন এক্সামিনেশন দিচ্ছেন, আপনি এক রোল হলে কেমনে বুঝেন যে আপনি ক্লাস 3-র এক রোল? আনমিউট। মার্ক পাই মার্কের উপরে ভালো নাম্বার পা প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করে, প্রত্যেকটা বিষয়। আপনার প্রশ্ন হলো যে ভাই আমি বাংলা, অঙ্ক, ইংলিশ মানে যা কিছু আছে সবগুলোতে পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর যদি সবগুলোতে একটা মার্ক ভালো মানের পাই, অন্যদের থেকে 1 মার্ক হলে বেশি পাই, তাহলে কিন্তু আমাকে ক্লাস ফার্স্ট কিংবা স্কুল ফার্স্ট কিংবা আমি ওই ব্যাচের ফার্স্ট হয়ে যাই, তাই তো? তেমনি ভাবে গুগল কি করে, এরকম একটা মেজারমেন্ট করে, যদি আপনি অন পেজে ফার্স্ট হন, যদি আপনি অফ পেজে ফার্স্ট হন, যদি আপনি কিওয়ার্ডে ফার্স্ট হন, যদি আপনি টেকনিক্যাল এসিতে ফার্স্ট হন, যদি আপনি ইমেজ এসিতে ফার্স্ট হন, যদি আপনি ভিডিও এসিতে ফার্স্ট হন, তাহলে কিন্তু আপনি গুগলের টপে থাকবেন ওই কিওয়ার্ডটা নিয়ে। সেই যে চেকটা করা হয় এটার নাম আছে ডিএ চেকার। কি বলা হয়? ডিএ মানে এডি না, ডিএ এর ফুল মিনিংস আছে ডোমেইন অথরিটি চেকার। তো ডিএ কি, ডোমেইন কি, এটা তো আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। ডোমেইন হচ্ছে ওই ওয়েবসাইটের নামটা outsourcingbd.net, এটা হচ্ছে, এটা লেগে মূলত গুগল কি করে, আপনাকে সার্চ করে দেখে যে আসলে আপনার রোল নাম্বার কত, এখন আপনি কতগুলো শেয়ার করছেন, আপনি কতগুলো কাজ করছেন, আপনি কতগুলো অন পেজ করছেন, কতগুলো অফ পেজ করছেন। চলুন আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। তা আমরা কি করতেছি, আমরা মূলত ওই কিওয়ার্ড থেকে কিন্তু আমরা কিন্তু এখন ওয়েবসাইট আসলাম, ডোমেইনে আসলাম। আমরা যাচ্ছি গুগলে এসে মূলত ডিএ চেকার লিখে যদি আমরা একটু সার্চ করি, তাহলে আমরা কি দেখতে পারবো, ইন্টার করবো। ইন্টার করার সঙ্গে সঙ্গে এরকম অসংখ্য সাইট দেখতে পারবো, ওয়েবসাইট এসইও চেকার, এহার্টস। তো আমরা এহার্টসে যাচ্ছি, এরকম ফ্রি সাইট, এগুলো দিয়ে আপনি চেক করতে পারেন। এখানে এসে বলছে ওয়েবসাইট অথরিটি চেকার, মানে কি রোল নাম্বার চেকার। আপনি অথরিটি না বুঝলে হবে, ওয়েবসাইটের রোল নাম্বার, ওই ক্লাস 3 রোল নাম্বার চেক করবো এখন আমরা। আপনারা এখানে যারা রয়েছেন তাদের মধ্য দিয়ে কে এক রোল, তাদের মনে করেন প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে ওয়েবসাইট আছে, কারো outsourcingbd.net, কারো amazon.com, কারো fiverr.com, কারো freelancer.com, কারো হচ্ছে বিডি শপ, কারো হচ্ছে দারাজ, প্রত্যেকের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলোর মধ্যে থেকে সকলে টি শার্ট বিক্রি করতেছে, বাট কার টি শার্টটা সব থেকে বেশি আছে ফাইন, কারটা সব থেকে টপে আছে, সেটা আমরা চেক করার জন্য মূলত ডিএ চেকার লিখে সার্চ করলাম। সার্চ করার পর এরকম ফ্রি কিছু টুলস রয়েছে, এহার্টস তার মধ্যে অন্যতম ভালো। এখান থেকে সেটা হচ্ছে ইন্টার ডোমেইন দেওয়ার কথা বলছে। ডোমেইন দেওয়ার কথা জায়গায় আমরা এখান থেকে অ্যামাজন আছে না, অ্যামাজনকে ক্লিক করলাম। অ্যামাজনকে ক্লিক করার সঙ্গে অ্যামাজনের যে ডোমেইনটা আছে না, যে ডোমেইন amazon.com, এটা কপি করলাম। কপি করার পর এইখানে আসলাম, এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার সঙ্গে তারা বলছে চেক অথরিটিতে ক্লিক করলাম। চেক অথরিটিতে ক্লিক করার সঙ্গে তারা বলছে একটু অপেক্ষা করুন, চেক অথরিটি অফ amazon.com। এখানে আমরা একটু অপেক্ষা করি, একটু সময় নিবে অবশ্য, আর একটু সময় নিবে, ডিপেন্ড করবে নেটের উপরে। তো নেট স্পিড যার যেরকম। এখানে তারা বলছে দেখো amazon.com মূলত ডোমেইন রেটিং হচ্ছে 96, এর কাজ ছিল 100-র মধ্যে আমরা পরীক্ষা দিছিলাম। তারা বলছে ডোমেইন অথরিটি তোমার 96, ব্যাকলিং 0, লিঙ্কিং ওয়েবসাইট 0 দেখা যাচ্ছে।
ফ্রি ব্যাকলিংক চেকার, এখান থেকে আপনি ফ্রি ব্যাকলিংক চেকার যদি আপনি সার্চ করেন আপনি চলে আসুক। এই ফ্রি ব্যাকলিংকটা কি, মূলত লিঙ্ক ওয়েবসাইট কি সেটা আমরা বুঝতে পারবো। লিঙ্কিং ওয়েবসাইট বোঝার দরকার নাই, ব্যাকলিংকও বোঝার দরকার নেই, কারণ আমরা আসতেছি একটু পরে সেখান থেকে বুঝাবো। এখান থেকে তারা শুধুমাত্র বলতেছে ডোমেইন রেটিং তোমার তোমার যে amazon.com ওয়েবসাইটটা আছে এটা যদি 100 মার্কের মধ্যে দেখা যাচ্ছে 96 অর্থাৎ 96, আমরা যদি তার পাশে দেখুন 96 আমরা এখান থেকে কাট করে মূলত আমরা একটা daraz.com আছে না, দারাজ, যেভাবে বাংলাদেশে আমাদের দারাজ যেটা রয়েছে আমরা একটু চেক ব্যাক করি। আমরা দারাজে ক্লিক করলাম, দারাজে আমরা আসলাম, দারাজে এসে তারা বলছে daraz.com.bd কপি করলাম, কপি করার পর আমি ওখানে আসলাম, এখানে এসে এখন daraz.com.bd পেস্ট করলাম, আমি জাস্ট চেক ডোমেইনে ক্লিক করলাম। চেক ডোমেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে তারা বলতেছে একটু ওয়েট করো, daraz.com.bd এর মূলত ডিএ ডোমেইন অথরিটি কত আমরা সেটা চেক করি। তারা বলছে ডোমেইন অথরিটি তোমার মাত্র 76। কিন্তু এখানে কিন্তু অ্যামাজনের ক্ষেত্রে একটা জিনিস দেখুন, অ্যামাজনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাকলিংক কিংবা লিঙ্কিং ওয়েবসাইটের কথা বলেনি, আমরা কিন্তু এখানে ওই তথ্যটা পেয়ে গেছি, এই জন্য ওটাতে স্কিপ করেছি, এটাতে দেখাচ্ছি আপনাকে। ডোমেইন রেটিং হচ্ছে 100-র মধ্যে সে 76। এখন যদি আপনি আপনাকে মার্কিং করতে বলি এই দুটো ওয়েবসাইটের মধ্যে ফার্স্ট কে, দারাজ, আমার উত্তর হচ্ছে দারাজ, আপনার উত্তর কি? দারাজ। অ্যামাজন আমি আপনার স্যার মানুষ, দেখেন কোনো ভুল ভ্রান্তি করেন না, এটা দারাজ ফার্স্ট, অ্যামাজন হচ্ছে সেকেন্ড। আনমিউট। না স্যার, কেউ মানে না, আমি স্যার বলতেছি তবু মানে না, মানে আমি বলতেছি দারাজ ফার্স্ট, অ্যামাজন সেকেন্ড। আপনারা কি বলতেছেন? বোঝা যাচ্ছে এইগুলোর ক্ষেত্রে কোনো সারটার এখানে টাইম নাই, তাই তো? মানে এখানে কোনো সার বোঝেন আর কি, এখানে যে যত বেশি কাজ করছে সেটাই তার প্রুফ, যে যত বেশি লেখাপড়া করছে সে তত বেশি রেজাল্ট পাবে। তো আপনি এখান থেকে অটোমেটিক বুঝতেই পারছেন যে এখানে সারের কোনো খাওয়া নেই, এখানে কি মেইন খাওয়া হচ্ছে সার ডোমেইন রেটিং যত উপরে। তো অ্যামাজনের ডোমেইন রেটিং ছিল 96 আর সেখানে হচ্ছে 76, তাহলে বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবে কি এর 2 নম্বরে, অ্যামাজন হচ্ছে 1 নম্বরে, ওটা বোঝার জন্য মূলত আমি বারবার শিওর হয়ে নিলাম। তো ডোমেইন রেটিং কি, ডোমেইন রেটিং হচ্ছে মূলত পৃথিবীতে যতগুলো এরকম ওয়েবসাইট আছে দারাজের মতো কিংবা অ্যামাজনের মতো কিংবা অন্যান্য ওয়েবসাইট যত ছোট হোক না কেন কোনো অসুবিধা নেই, যে কোনো ওয়েবসাইটের মূলত একটা রেটিং থাকে। তারা বলছে তোমার রেটিং হচ্ছে 76, 100-র মধ্যে তুমি 76 মার্ক করছো, তোমার পজিশন 76-এ আছে, এটার জন্য তুমি কি কি করছো, এই 76-এর জন্য কি কি করছো? তারা পাশে বলতেছে ব্যাকলিংক করছো। ব্যাকলিংক কি, ব্যাকলিংক হচ্ছে মূলত ওই যে কিছুক্ষণ আগে বললাম অফ পেজ এসইও, বুঝতে পারেন নাই? অনেকগুলো অর্থাৎ সে অনেকগুলো জায়গায় শেয়ার করছে, ফেসবুক গ্রুপে হোক বিভিন্ন সাইটে হোক, ব্যাকলিংক করছে 5,81,000। 93% হচ্ছে ডু ফলো একটা কথা রয়েছে। এখন আবার ভাই ডু ফলো কি ভাই, ডু ফলো এবং নো ফলো নামক একটা কথা আছে। তার ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলছিলাম মনে আছে কি, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে তারা এটা বলতেছে যে এই যে ব্যাকলিংকটা করছে বিভিন্ন জায়গায় যে শেয়ার করছে এটা হচ্ছে ডু ফলো হচ্ছে এত%। ডু ফলো এখন কি, ডু ফলো বুঝাইতে গেলে এখন মাথা খারাপ হয়ে যাবে। যেটা মূলত সরাসরি কাজ করে দেখা যায় যে লিঙ্কটা, সেটা ডু ফলো, এটা আমরা ওয়েবসাইটের ভিতরে গেলে দেখতে পারবো। আপাতত মনে করুন ডু ফলো এন্ড নো ফলো নামক দুইটা ব্যাকলিংক কাজ করে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ওই যে টার্মস, এখন টার্মস অ্যান্ড কন্ডিশন ওইটা যে daraz.com.bd 5,81,000 কি করছে, এটা তো কাজ করছে, কিন্তু তার মধ্যে 93% ডু ফলো করছে। লিঙ্কিং ওয়েবসাইট কতগুলো, 7,700, এটা কি 84% ডু ফলো। এই যে ডোমেইন daraz.com.bd যে সাইটটা রয়েছে এগুলো অন্য একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছে, আমার ওয়েবসাইটের সঙ্গে আমি কি করছি, দারাজকে অ্যাড করছি। মানে কি আমি দারাজ থেকে কাজ করতেছি। ভাই আপনি যদি কোনো কিছু কিনতে চান দারাজের ওয়েবসাইটে চলে যান, লিঙ্কিং ওয়েবসাইট বুঝেন, মানে লিঙ্ক করা, লিঙ্ক একজনের সঙ্গে আরেকজনের কি লিঙ্ক করা। আপনি আমার ওয়েবসাইটটা ভালো লাগছে ভাই, আপনার ওয়েবসাইটটা আমি ব্যবহার করতে চাচ্ছি, আমি কি আমার লিঙ্কডিন প্রোফাইলে ব্যবহার করতে পারবো, বা আপনার ওয়েবসাইটটিকে আমার ওয়েবসাইটের ভিতরের দিকে দিতে পারবো, লিঙ্কিং, বুঝতে পারছেন, সম্পর্ক। এই হচ্ছে লিঙ্কিং ওয়েবসাইট, তারা কতগুলো করছে, এতগুলো করছে, এবং তাদের 84% হচ্ছে ডু ফলো, যেটা দেখা যায়। কোন কোন সাইটে কি করছে নাই করে সবগুলো ইনফরমেশন পাচ্ছি আমরা, এগুলো নিচে বুঝার দরকার নেই, শুধুমাত্র এতটুকু। আরেকটা বাংলাদেশি সাইট থেকে বুঝি, বিডি শপ থেকে। ওকে, আমরা তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো, এটাই শেষ। বিডি শপ থেকে আমরা যাচ্ছি, বিডি শপে এসে আমরা চাচ্ছি মূলত বিডি শপের এই যে সাইটটা রয়েছে bdshop.com, এটা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, এখানে এসে আমরা এই যে এহার্টসে ঢুকে মূলত আমরা অ্যামাজনের পরিবর্তে এখন বিডি শপ দিচ্ছি। বিডি শপ দিয়ে চেক অথরিটিতে ক্লিক করতেছি। চেক অথরিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত তারা বলতেছে যে bdshop.com এর মূলত অবস্থা আছে, ওটা ছিল 76 মার্ক, কিসের মার্ক ছিল, আমাদের daraz.com মার্ক ছিল 76, এখানে তারা বলতেছে ডোমেইন রেটিং হচ্ছে 71। মনোযোগ দিয়ে দেখতে হবে, ডোমেইন রেটিং কত, 71, ব্যাকলিংক কত হচ্ছে 27 মাত্র। তো এখন দারাজ যতগুলো করছে বিডি শপ কি ততগুলো ব্যাকলিংক করতে পারছে কিংবা অফ পেজ এসি মার্কেটিং করতে পারছে?
না পারি নাই পারে নাই। স্বাভাবিকভাবে কি দেখা যাচ্ছে যে বিডি শপ কম করছে। ওকে ফাইন, আমরা এখানে যাচ্ছি, এখানে লিঙ্কিং ওয়েবসাইট মাত্র 4100, এর 91%, এর এতগুলো। তো দেখা যাচ্ছে এ 2 নম্বরে। এখন যদি এমন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, টি শার্ট ইন বাংলাদেশ, ইন্টার করতেছি। ইন্টার করার পর মূলত স্বাভাবিকভাবে কিন্তু দেখুন আমাকে daraz.com.bd প্রথমে দেখা যাচ্ছে। আমি সার্চ করলাম টি শার্ট ইন বাংলাদেশ লিখে, এরা মূলত টি শার্ট লিখে দেখুন যে টি শার্ট বাংলাদেশ দেখা যাচ্ছে, এরা লিখে সার্চ করছে। আমরা daraz.com.bd কে দেখতে পাচ্ছি, কেননা বিডি শপের আগে হচ্ছে বাংলাদেশে কে daraz.com.bd। একটু নিচের দিকে যদি আসি, আরো নিচের দিকে যদি আসি, আরো নিচের দিকে, আমরা হয়তো বা বিডি শপকে দেখতে পারবো, নাও দেখতে পারি, অসুবিধা নেই, আমরা পরে দেখতেছি। বিডি শপের জায়গায় আপনি এটাকে ভাবেন, বিডি শপের জায়গায় কাকে দেখুন, আপনি মনে করুন এটাকে দেখুন, এই যে রিসম্যান বিডি কে দেখুন। এখন রিসম্যান বিডি কে যদি আপনি ট্রাই করে দেখেন, তাহলে দেখবেন ও 100% 76 এর নিচে ওর কি রয়েছে, মার্ক রয়েছে। আমরা একটু চেক ব্যাক করে দেখি, যেহেতু রিসম্যান 2 নম্বর আছে, কি লিখে, টি শার্ট লেগে। কেননা কি, টি শার্ট এরাও বিক্রি করে, ওরাও বিক্রি করে। কপি করলাম, কপি করার পর যদি আপনি এখানে আসেন, এখন বিডি শপের সঙ্গে আপনি দারাজের সঙ্গে কাকে কম্পেয়ার করতেছেন, রিসম্যানকে। আপনি সেক অথরিটিতে ক্লিক করেন, সেক অথরিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে অবশ্যই 76 এর নিচে 100% তার কি থাকবে, নিচে থাকবে। কেননা টি শার্ট দিয়ে যখন আমরা সার্চ করছি তখন 2 নম্বর মাত্র হচ্ছে, তার রেটিং কত, 26, ব্যাকলিঙ্ক কত, 755, লিঙ্ক ওয়েবসাইট 220। তাহলে বোঝা যাচ্ছে অন পেজ এসইও অপটিমাইজেশন কিভাবে কাজ করে, কি কিংবা করে না। জি স্যার। বিডি শপ তো টি-শার্ট সেট করে না স্যার। বিডি শপ মানে নাই এত কম আরো কম। ওই কিওয়ার্ডটা সেটআপ করাই নেই। হয়তোবা তারা ওই কিওয়ার্ডটা সেটআপ করেই নেই। ওই যে কিওয়ার্ড সেটআপ মনে আছে, আমি গোজার লেগে পোস্ট করছি, ল্যাপটপ লেগে সার্চ করছি, খুঁজে পাওয়া গেছে, খুঁজে পাওয়া যায় নাই। আমি দা বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ লেগে সার্চ করছি, যে হয়তো বিডি শপ ওটা লেগে পোস্ট করে নাই, কিওয়ার্ড সেটআপ করে নাই, এই জন্য তাকে খুঁজে পাচ্ছি না, ওর জায়গায় অন্যরা চলে আসছে। ক্লিয়ার? এটা ছিল মতো টার্মস এন্ড কন্ডিশন। আর এটা ছিল অন পেজ এন্ড অফ পেজ কিংবা এসির একটা বেসিক একটা ক্লাস, শুধুমাত্র বোঝার জন্য যে আপনাদের কি কি লাগবে। যদি আমরা এরকম যদি এসি রিলেটেড কাজগুলো করতেছে, আমাদের কয়েকটা বিষয়ের ডকুমেন্ট লাগবে, সেই বিষয়গুলো বলে রাখতেছি, পরবর্তীতে যে ক্লাসগুলোতে আমাদের কাজে লাগবে। নাম্বার 1, আমাদের কয়েকটা টাকা ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট বলতে আমরা একটা ডোমেইন কিনবো, একটা হোস্টিং থাকবে। ডোমেইন হোস্টিং কিভাবে কিনবো, বাংলাদেশ থেকে কোথা থেকে কিনবো, সেগুলো দেখাবো। এরপরে মূলত এসি রিলেটেড কাজগুলো করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, আর্টিকেল লেখার সঙ্গে ধারণা থাকতে হবে, একটা পোস্ট কখন করব, কখন করতে হয়, কোন কোন বিষয়গুলো দিতে হয়, মেটা টাইটেল কতটুকু দিব, মেটা ডেসক্রিপশন কতটুকু দিব, কিভাবে ছবিগুলো আপলোড করলে ভালো হবে, ছবি রিসার্চ কিভাবে করব, এরপরে ভিডিও কখন আপলোড করব, এরপরে ব্লগ কিভাবে লিখতে হয়, ব্লগের লেখার কারণ উদ্দেশ্য কি, ইনবাউন্ড কিংবা আউটবাউন্ড লিঙ্ক কি, এটা ইন্টারনাল কিংবা আউটার, ডু ফলো কিংবা নো ফলো কি, অন পেজ কিংবা অফ পেজ কি, টেকনিক্যাল এসইও কি, ইমেজ এসইও কি, কিংবা লোকাল এসইও কি, গুগল ম্যাপ এর সঙ্গে কি সম্পর্ক, জিএমবি গুগল মাই বিজনেস আমাদের এসির ক্ষেত্রে, একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কতটুকু হেল্প করবে, এই বিষয়গুলোর উপর ডিটেলস আকারে ক্লাস হবে। যে ক্লাসগুলো করতে মিনিমাম আমাদের 15 থেকে 18টা ক্লাস হতে পারে। কোনো কোনো ব্যাচের ক্লাস শেষ হয়ে গেছে 14টাতে, কোনো কোনো ব্যাচের হয়ে গেছে 13টাতে, কোনো কোনো ব্যাচের হয়ে গেছে 15টাতে। ডিপেন্ড করবে আপনাদের উপরে, আপনারা কতটুকু নিতে পারেন, তার উপরে 18টা 20টা হতে পারে। আমার টার্গেট হচ্ছে 18টা ক্লাস, বাট আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু নিতে পারেন। এটা ছিল একটা বেসিক একটা এসির একটা জাস্ট একটা মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনাদের মাথার ভিতরে দেওয়ার জন্য, যে এসিটা জাস্ট ইজি যদি আমরা কিওয়ার্ড সম্পর্কে ভালো বুঝতে পারি। ওই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে রিসার্চ করব কিংবা করবো না, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় ফ্রি মেথডে কিংবা পেইড মেথডে, কিংবা কোন কিওয়ার্ডটা রিসার্চ করলে একজন ক্লায়েন্ট ভালো রেজাল্ট পেতে পারে, শর্ট টেল কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড কি, মেটা টাইটেলের ক্ষেত্রে কিওয়ার্ড কিংবা হ্যাশট্যাগ কিংবা অল্টার ট্যাগ কিভাবে ব্যবহার করব, এই বিষয়গুলো ডিটেলস আকারে কথা বলবো পরবর্তী ক্লাসগুলোতে। আশা করি সকলেই পরবর্তী ক্লাসগুলোতে কোনোভাবেই স্কিপ করবে না, জাস্ট জয়েন করবেন, ক্লাসগুলো দেখবেন। আশা করি এসিও আপনার কাছে সহজ হবে, কারণ আমরা প্রথম দিন থেকে যা যা করে আসতেছি ওইটা কিন্তু আমাদের এসির পার্ট আমাদের শুরু হয়ে গেছে। মিস্টার মতিন আপনাকে লিখে খুঁজে পাওয়া যাচ্ছে, মানে কি আপনি গুগলে কোন একটা পার্টে আছেন, এই পার্টটাতে কিভাবে আসলেন, আপনাকে সার্চ রেজাল্টে কিভাবে এসিও নিয়ে আসলো, গুগল কাজ করলো, ফেসবুক কিভাবে আমাকে হেল্প করলো, কিভাবে আমাকে হেল্প করবে, সামনে দিয়ে কিভাবে আমি ইন্ডেক্স করব, কিভাবে আমি অ্যানালিটিক্স সেট আপ করবো, কিভাবে এর মাধ্যমে পিক্সেল সেট আপ করবো একটা ওয়েবসাইটের ভিতরে, A to Z বিষয়গুলো আমাদের এখানে ইনক্লুডেড থাকবে। আশা করি সকলেই পরবর্তী ক্লাসগুলোতে কোনোভাবেই লিভ নিবেন না, ক্লাসগুলো করবেন। আগের যতগুলো ক্লাস বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি এসি রিলেটেড কাজ করেন, তবু আপনার হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।